জীবনে হঠাৎ করে এত ব্যস্ত হয়ে যাব কখনোই ভাবিনি। তবে আজকে মিরপুর এবং নিউ মার্কেটে কাজ আছে। এদিকে দেখলাম রিক্সা মামা এবং রাদের শার্টের কালার প্রায় এক, এদিকে আমার ব্যাগ এবং স্মৃতির ড্রেস একরকম হয়ে গেছে। কাকতালীয় ভাবে আমাদের টিম মেম্বার 5 জনেরই কাজ পড়ে গেছে বসুন্ধরায়, তাই আমরা একসাথে চলে যাচ্ছি ফ্লাইটে। আমার সেকেন্ড বার ফ্লাইট হচ্ছে, বাট স্মৃতির এবার ফার্স্ট টাইম, তো স্মৃতির অনুভূতি একদমই অন্যরকম। যদিও স্মৃতির খুব একটা ভালো লাগে নাই ফ্লাইট, বাট আমার অনেক ভালো লাগছে। এদিকে আমি পেপসি খাচ্ছিলাম, আমরা সবাই খালি পেটে ছিলাম, আর আমি এখানে একটু বক বক করছি যে ঢাকা বসুন্ধরা যাচ্ছি এটা সেটা। তো এখানে আমি যেটা দেখলাম, রাজশাহী এয়ারপোর্টে একটা কফির দাম ছিল 150 টাকা, আর 150 টাকার কফি আমার ট্রাই করতে খুব ইচ্ছে করছিল যে এত টাকা কেন আসলে, নাকি এয়ারপোর্ট বলে। আমার কাছে ভালোই লেগেছে, কড়া ছিল কফিটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। 150 টাকা আসলে দিতে আমার কষ্টও লাগেনি। সকালে নাস্তা শেষ করে আমরা ভেতরের এরিয়াতে যাই এবং যে যার মতো সেলফি ভিডিও করি। তাই আসলে আমাদের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখছি, মানে কি কি নিয়ম, যে ফ্লাইটে উঠলাম, ফ্লাইটের ভেতরে কি করছি এসব আর কি। আর এই তো আমরা দুইজন মিলে জানালার পাশেই বসেছিলাম, এদিকে পলাশ ভাইয়া এবং বন্যা ভাবিও জানালার পাশে বসেছিল। জানি না কেন যখন বিমানটা উঠতে লাগে তখন আমার একটু ভয় করে, তাই আমি রাতকে শক্ত করে ধরেছিলাম। এটা আমি বরাবরই করে আসি, সবসময় ওর সাথে থাকলেই মানে ভয় পেলে ওর হাতটা চেপে ধরি। তারপর আমাদেরকে খাবার দিয়ে যায়। গতবার তো রমজান ছিল তাই খেতে পারি নাই, আর এবার তো রমজান নয়, তাই আমরা পাওয়ার সাথে সাথে খাওয়া শুরু করে দিই। এখানে স্যান্ডউইচ ছিল, বাট গতবারের স্যান্ডউইচটা আমার বেশি মজা লেগেছে, এবারে স্যান্ডউইচটা একটু মজা লাগেনি। রাজশাহী থেকে ঢাকাতে আসতে প্রায় 6-7 ঘন্টা লাগে বাসে, বাট ফ্লাইটে মাত্র 25 মিনিট লাগে, এটা ভালোই লাগে ব্যাপারটা। তারপর দেখছিলাম রাত দাদুকে হেল্প করছিল বসার জন্য, এটা আমার ভালো লাগে, রাত সবসময় মানুষের হেল্প করে। ফ্লাইটের এনজয়টাই আমার নষ্ট হয়ে গেল যে বাসে উঠেই। তারপরে আমরা ব্যাগ যে যার মতো বুঝে নিই, আর এখন আমরা চলে যাব প্রথমে নিউ মার্কেট, তারপর মিরপুর, তারপরে যাব বসুন্ধরা। তো সবাই দোয়া করবেন যাতে আমরা সুন্দর মতন সব কাজগুলো কমপ্লিট করে আবারও বাসায় ফেরত যেতে পারি। আর হ্যাঁ, বাবুকে কিন্তু আমি আমার শাশুড়ি এবং ননদের কাছে রেখে এসেছি, কারণ তাকে নিয়ে আসলে আমি আমার এই কাজগুলো করতে পারতাম না। তো কাজগুলো করেই আমরা আবার ব্যাক চলে যাব ফ্লাইটেই। তো বিশেষ করে যদি আমি বলি যে আমার ট্রেন্ডিংয়ে থাকতে চাইলে, ভিউ কামাইতে চাইলে টপিকের শেষ নাই, ব্লগিংয়ের শেষ নাই। যে আজকে পিআর রিসেপশন হলো, এখানে আসলাম, দেখেন আমার 4 ঘন্টায় মিলিয়ন ক্রস করছে ভিউ। সো কালকে একটা গেট টুগেদার রাখবো, পরশু একটা বান্দরবান ট্যুরে চলে যাব। ভিউ এইভাবে ভিউ আনা চাই না, টপিকে না লাইফস্টাইল ব্লগ না এরকমই হয়, আর এগুলোর জন্য না ভিউ এমনিতেই চলে আসে। আর মানুষ যাকে পছন্দ করে, ভালোবাসে, যার ভিডিও দেখতে মানে ভালো লাগে, তো তার আসলে শুধুমাত্র যে এবিসিডি পড়াইতেছে, তো এবিসিডি যারা পড়ায় অনলাইনে তাদের ভিউ নাই কেন? তারা তো ভালো জিনিস শিখায়, ওগুলো না দেখে আপনারা এইসব দেখেন কেন? কাপল ভিডিওগুলো দেখেন কেন? আপনারা এইসব টিকটক দেখেন কেন? এগুলো দেখেন কেন? এগুলো দেখার দরকারই তো নাই। এগুলো তো থাকবে না, আপনার ফোনে থাকা উচিত। হয়তো কয়টা ইসলামিক কয়টা হয়তো চ্যানেল থাকারই তো দরকার নেই, কোনো অ্যাপসই থাকার প্রয়োজন। আপনার যদি এত এত সমস্যা থাকে ভাই, আপনি দেখতেছেন কোন কাপল, এক্সাম্পল আমাকে নিয়ে যারা কথা বলতেছে তারা এভাবে দেখি পোস্ট করতেছে, আগে এর ভালো লাগতো, আগের ভিডিও দেখতাম, বাট এখন যা শুরু করছে তার মানে কি আপনি আগেও আমারে দেখতেন, আপনি এখনো দেখেন আমি কি করতেছি না করতেছি। সো যেদিন থেকে আমি আপনার অপছন্দের পাত্রী হলাম, সেই দিন থেকে আপনি কেন দেখেন?